প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তড়িৎ রসায়নের আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম, তোমাদের সাথে কথা বলবো। আমরা অলরেডি ফ্যারাডের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি, গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করেছি, গ্যালভানিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করেছি। তাদের পার্থক্য তোমাদের একটা এসডব্লিউ ছিল। আজকে আমরা শিখব কোষ বিভব বা তড়িৎচালক বল। সবাই জানো কোন একটি কোষের বামে থাকে অ্যানোড আর ডানে থাকে কি ক্যাথোড। বামে অ্যানোড, ডানে ক্যাথোড। বামে এইখানে হয় জারণ এবং এখানে হয় বিজারণ। যেহেতু জারণ ঘটে, তার মানে এইখানে যে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেখানে ইলেকট্রন কি হবে? বিমুক্ত হবে। ওকে, মানে ইলেকট্রনের ত্যাগ ঘটবে, আর এখানে ইলেকট্রন সংগ্রহ হবে বা রিসিভ হবে। এখন জারণ বিভব কি, বিজারণ বিভব কি সম্পর্কে আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম, আজকে আবার একটু বলবো। অ্যানোডে জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন অপসারণের জন্য শক্তি শোষিত হয়, যাকে বলা হয় অ্যানোডের জারণ বিভব। ওকে, বা অ্যানোড বিভব এটা বলে। একইভাবে ক্যাথোডে বিজারণ ঘটার সময় ইলেকট্রন গৃহীত হলে যে শক্তি বিমুক্ত হয় তাকে বলা হয় ক্যাথোডের বিভব বা ক্যাথোডের বিজারণ বিভব। দুইটা কথা মনে বুঝতে পেরেছি। এখান থেকে ইলেকট্রন অপসারণের জন্য একটা শক্তির দরকার হয়, সেই শক্তিটাকে বলবো, গৃহীত শক্তিটাকে বলবো অ্যানোডের জারণ বিভব। আর ক্যাথোডে ইলেকট্রন যুক্ত হলে মানে রিসিভ হলে শক্তি বিমুক্ত হয়, সেটাকে বলবো ক্যাথোডের বিজারণ বিভব। এখন এখানে তড়িৎ প্রবাহ কিভাবে সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটা আমি একটু বলি। তড়িৎ রাসায়নিক কোষের দু প্রান্তে অ্যানোড এবং ক্যাথোডে তড়িৎদ্বার দুটির বিভবের যে পার্থক্য, এখানে একটা পার্থক্য, এখানে একটা পার্থক্য থাকে। তড়িৎদ্বার দুটির বিভবের যে পার্থক্য, এই পার্থক্য থাকার কারণে বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এখানে যে পার্থক্য এবং এখানে একটা পার্থক্য, দুইটা পার্থক্য থাকার কারণেই কি হয়? তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এরপরের কথাটা হলো তড়িৎ রাসায়নিক কোষে সৃষ্ট এই বিভব যা তড়িৎ চার্জকে প্রবাহিত করে বা চালিত করে তার নামই তড়িৎচালক বল। এই যে এখান থেকে যে ইলেকট্রনগুলো চালিত হচ্ছে, এই যে বলটার কারণে হচ্ছে, সেই বলটাকে বলা হয় তড়িৎচালক বল। সংক্ষেপে সংক্ষেপে বলে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স, একে কোষ বিভব বা সেল পটেনশিয়ালও বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষে দুটি তড়িৎদ্বারের জারণ বিভবের পার্থক্যর দ্বারা সাধারণত কোষ বিভব নির্ণয় করা হয়। জারণ বিভবের মানে এটার জারণ বিভব, এটার জারণ বিভব, দুইটা জারণ বিভবের পার্থক্য দ্বারা সাধারণত সেল বিভব বা ইএমএফ এর ভ্যালু নির্ণয় করা হয়। ওকে ওকে, আমি বললাম যে এটার জারণ বিভব, এটার জারণ বিভবের পার্থক্য দ্বারা সাধারণত নির্ণয় করব। এখন অ্যানোডে তো হয় জারণ, কিন্তু ক্যাথোডে কি হয়? বিজারণ ঘটে। তাহলে আমি যদি এই দুইটার কথা বলতে চাই যে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবকে যদি যোগ করি, তাহলেও আমরা ইএমএফ ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালুটা নির্ণয় করতে পারবো। এটাকে সংক্ষেপে ই সেল দ্বারা প্রকাশ করা হয়। ই সেল ইকুয়াল টু ই অ্যানোড অক্সিডেশন বিভব প্লাস ই ক্যাথোড রিডাকশন বিভব। তার মানে আমি বাম দিকের অক্সিডেশন বিভব আর ডান দিকের রিডাকশন বিভব, এটা যদি আমি যোগ করি তাহলে আমি মোট তড়িৎচালক বল বের করতে পারবো। এখন আমি যদি এইখানে আমি প্রথম বলেছিলাম দুইটার জারণ বিভব পার্থক্য, তাহলে আমি যদি বলি ই অ্যানোড এর অক্সিডেশন বিভব মাইনাস ই ক্যাথোড এর অক্সিডেশন বিভব যদি আমি বিয়োগ করি, তাহলেও আমার এই ভ্যালুটা নির্ণয় করা পসিবল। ওকে, কথাটা মনে রাখতে হবে। তার মানে ই সেলের আমরা দুইটা সূত্র দেখলাম, এই একটা আবার আরেকটা জিনিস করতে পারি। আমি এই রিডাকশন বিভব এটা ঠিক রাখবো, আমি যদি এটার রিডাকশন বিভব লিখি তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিব। ই সেল ইকুয়াল টু মাইনাস ই অ্যানোড এর রিডাকশন বিভব প্লাস ই ক্যাথোড এর রিডাকশন বিভব। এই এর বিয়োগফল মানে ক্যাথোডের রিডাকশন বিভব আর অ্যানোডের রিডাকশন বিভবের পার্থক্য থেকেও আমরা তড়িৎচালক বিভব নির্ণয় করতে পারি।
আচ্ছা, এখন যেটা আমাদের শিখতে হবে সেটা হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝায়। আসলে প্রমাণ তড়িৎদ্বার বিভব তো আর কিছু না, সেখানে ওই তড়িৎদ্বারের মধ্যে সবকিছু প্রমাণ অবস্থায় থাকবে। প্রমাণ বলতে ঘনমাত্রা 1 মোলার, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, এরকম কিছু বিষয় থাকবে। তাহলে সংজ্ঞাটা যদি আমি বলতে চাই, আহ, কি বলবো, প্রমাণ অবস্থায় যে তড়িৎদ্বারের বিভব, সেই বিভবকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলা হয়। আর এই অবস্থায় তড়িৎদ্বারে 1 মোলার ঘনমাত্রার ইলেকট্রোলাইট নিমজ্জিত থাকে, আর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হয়। এই কয়েকটা কথা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই সম্পর্কিত দুই একটা অঙ্ক শিখি, এই সূত্র সম্পর্কিত। দেখি কি বলছে। জিঙ্ক জিঙ্ক থেকে জিঙ্ক টু আয়ন এবং সিলভার থেকে সিলভার আয়ন তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব যথাক্রমে 0.76 ভোল্ট ও 0.799 ভোল্ট। কোষটির মোট বিভব কত? কোষটির মোট বিভব কত? এখানে একটু একটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে। এখানে দেওয়া আছে জিঙ্ক থেকে জিঙ্ক টু আয়ন আর সিলভার থেকে সিলভার আয়ন, এদের প্রমাণ জারণ বিভব 0.76 মাইনাস 0.799। এটা একটু ক্লিয়ার হও। আমি প্রথমে প্লাস দিয়েছিলাম, আসলে মাইনাস, মাইনাস 0.799। তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে, মাইনাস দিয়ে আমাদের এটা একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে সিলভার থেকে সিলভার আয়ন হয় না। ওকে, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয়। আমরা যদি এখন কোষ বিক্রিয়াটা লিখি, কোষটা কি হবে, জিঙ্ক থেকে জিঙ্ক টু আয়ন তড়িৎদ্বার, এটা হবে লবণ সেতু, তাহলে সিলভার থেকে সিলভার এটা। তাহলে এখন যদি সেল রিঅ্যাকশন বলি, ই নট সেল ইকুয়াল টু ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। অ্যানোডের অক্সিডেশন বিভব, আর এটার যদি আমি রিডাকশন বিভব বসাই, তাহলে আমাদের এটা বুঝতে হবে যে ই রিডাকশন ক্যাথোড আমাদের দেওয়া আছে কত, মাইনাস, আমি যদি রিডাকশন অক্সিডেশন বিভব বলি, অক্সিডেশন বিভব হলো মাইনাস 0.799। তাহলে রিডাকশন বিভবটা কত হবে, রিডাকশন বিভবটা প্লাস হয়ে যাবে। আমি যদি অক্সিডেশন বিভব এটা বলি, রিডাকশন বিভবটা হবে ই ক্যাথোড রিডাকশন বিভবটা হবে প্লাস 0.799 ভোল্ট। তাহলে এটার অক্সিডেশন বিভব দেওয়া আছে 0.76 আর রিডাকশন বিভব দেওয়া আছে 0.799। আমরা যদি যোগ করি অ্যান্সারটা হবে 1.559 ভোল্ট। একদম সহজ একটা কোশ্চেন। সো এটা যদি পজিটিভ আসে বুঝবা যে এটা বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর যদি পজিটিভ না আসে তাহলে বলবা যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ওকে, এরপরের একটা কোশ্চেন করি। বলছে জিঙ্ক 2 থেকে জিঙ্ক এবং সলিড কপার 2 থেকে কপার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে মাইনাস 0.76 ভোল্ট ও প্লাস 0.34 ভোল্ট। এরপর বিক্রিয়া দেওয়া আছে জিঙ্ক প্লাস কপার টু আয়ন, এটা অ্যাকুয়াস, জিঙ্ক টু আয়ন প্লাস কপার। আমরা বিক্রিয়াটা দেখে এখানে জিঙ্ক থেকে এটা একটু হিসাব করি, জিঙ্ক থেকে জিঙ্ক টু আয়ন, তার মানে এখানে কি জারণ ঘটতেছে, আর কপার 2 থেকে এটা হচ্ছে তার মানে বিজারণ ঘটতেছে। তার মানে এইটা থাকবে অ্যানোডে আর এটা থাকবে কিসে, মানে এটা থাকবে ক্যাথোডে। এই এতটুকু মনে হয় আমরা বুঝতে পারতেছি। আমরা যদি এখন লিখি
অ্যানোডের জারণ বিক্রিয়া জিঙ্ক -2 ইলেকট্রন, জিঙ্ক 2 আয়ন। ক্যাথোডের বিজারণ বিক্রিয়া কি হবে? কপার 2 + 2 ইলেকট্রন, কপার। তাহলে এই দুইটা অংশ যদি যোগ করি তাহলে আমরা এই বিক্রিয়াটা পাবো। তো জিঙ্ক প্লাস কপার 2 আয়ন, কপার 2 প্লাস আয়ন ইকুয়াল টু জিঙ্ক 2 আয়ন প্লাস কপার। এখন আমি যদি সেল বিক্রিয়া লিখি, ই নট সেল ইকুয়াল টু ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। তাহলে এর জারণ বিভব হলে +0.76 আর এর বিজারণ বিভব হলো 0.34। ওকে, আমরা একটু দেখে নিই। এখানে বলা আছে প্রমাণ বিজারণ বিভব, এটা হলো মাইনাস, তাহলে ওর জারণ বিভবটা কি হবে? প্লাস হবে। এটার নিয়ম যে জারণ বিভব যদি লিখতে চাই তাহলে সেটা উল্টে যাবে। যা ভ্যালু আছে বিজারণ বিভবের উল্টা ভ্যালুটা, মানে নেগেটিভটা পজিটিভ হলে সেটা তার জারণ বিভব হয়ে যাবে। এটা যোগ করলে 1.1 ভোল্ট। যেহেতু পজিটিভ ভ্যালু আসছে তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আমরা এখন একটা বোর্ড কোশ্চেন করব। বোর্ড কোশ্চেনটা দেওয়া আছে কি কি একটু দেখি। দুইটা পাত্র দেওয়া আছে গ্যালভানিক সেলের মতো। সে পাত্রে লবণ সেতু থাকবে। ওকে, এখানে আমরা দিব নিকেল সালফেট দেওয়া আছে, এটা নিকেলের ধাতু। এখানে আমরা দিব সিলভার ধাতু, সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়া আছে। এখানে পটাশিয়াম নাইট্রেট লবণ সেতুতে দেওয়া হয়েছে। এখন আমরা কোশ্চেনটায় যাই। কোশ্চেনটা বলছে যে সিলভার, জিঙ্ক, আচ্ছা নিকেল, সিলভার ও জিঙ্ক এর প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে -0.25 ভোল্ট, +0.799 ভোল্ট, -0.76 ভোল্ট, এই তিনটা জিনিস দেওয়া আছে। এখন বলছে যে উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি দীর্ঘকাল জিঙ্ক পাত্রে রাখা যাবে কিনা বিশ্লেষণ করো। প্রথম কোশ্চেনটা একটু দেখি। উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি, গ উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি জিঙ্ক পাত্রে রাখা যাবে কিনা বলো। কোশ্চেন হলো এটা, জিঙ্ক পাত্রে রাখতে, এই পাত্রে রাখা যাবে কিনা এই জাতীয় অঙ্ক করার জন্য আমাকে একটা শর্ত মনে রাখতে হবে। পাত্রে রাখা যাবে কিনা, এখানে মনে রাখতে হবে যে পাত্র সবসময় অ্যানোড ধরতে হবে। এই অঙ্ক করার জন্য শর্ত, এটা যদি আমি মনে রাখি তাহলে অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। পাত্র সবসময় অ্যানোড ধরতে হবে, সেটা যাই যে পাত্রেই হোক। সেটা যদি জারণ হয় তারপরেও ধরতে হবে, না হলেও ধরতে হবে। এবং দ্রবণ এর আয়ন এর বিজারণ ঘটাতে হবে। 3, ইহা নিয়ে ই নট সেল এর মান বের করতে হবে এবং
যদি ই নট সেল এর মান ধনাত্মক হয় তখন বিক্রিয়া স্পন্টেনিয়াসলি ঘটবে। তখন পাত্রটি, তোমরা একটু চিন্তা করো, পাত্রটা যদি অ্যানোড হয় তাহলে বিক্রিয়া হবে, বিক্রিয়া হলে পাত্রটা কি হবে, ক্ষয় হয়ে যাবে। আর পাত্রটা যদি ক্ষয় হয়ে যায় দ্রবণটা রাখা যাবে না, তখন পাত্রটি ক্ষয় হয়ে যাবে এবং তখন দ্রবণটি রাখা যাবে না। আমরা একটু বোঝার চেষ্টা করি। পাত্র সবসময় অ্যানোড ধরতে হবে, দ্রবণের আয়নের বিজারণ ঘটাতে হবে, আর ইহা ধরে ইনোড সেলের মান বের করতে হবে। যদি ইনোড সেলের মান ধনাত্মক হয় তখন বিক্রিয়া স্পন্টেনিয়াসলি ঘটবে, তখন পাত্রটি ক্ষয় হয়ে যাবে, তখন আর দ্রবণটা রাখা যাবে না। সো আমার দ্রবণ নিকেল সালফেট মানে নিকেলটা কি হবে, এর বিজারণ করবে। আর জিঙ্কটাকে যেহেতু বলছে উদ্দীপকের দ্রবণটি জিঙ্ক পাত্রে রাখা যাবে কিনা, আমাকে জিঙ্ক পাত্রে রাখতে হবে। তাই জিঙ্ক পাত্রে রাখতে হলে আমি তাহলে লিখি জিঙ্ক এর পাত্রটি অ্যানোড। তা অ্যানোডের বিক্রিয়া কি হবে, জিঙ্ক 2 আয়ন। আর নিকেল সালফেটের দেখি, নিকেল তো যোজনী 2 দেখতে পাচ্ছি, তাই নিকেল আয়ন এটার কি হবে, বিজারণ করবে, নিকেল আমরা নিব। তাহলে ই নট সেল ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আমরা যদি এটাকে সেল বিক্রিয়ার আকারে প্রকাশ করি কি আসবে, এটা হলো সেল বিক্রিয়া, কোষ বিক্রিয়া। এখান থেকে আমি পাচ্ছি ই অ্যানোড অক্সিডেশন বিভব প্লাস ই ক্যাথোড রিডাকশন বিভব। তা ই অ্যানোডের ভ্যালু কত, 0.76 পজিটিভ, যেহেতু এখানে প্রমাণ বিজারণ বিভব নেগেটিভ, তাই জারণ বিভবটা পজিটিভ হবে। আর নিকেলের বিজারণ বিভবটা মাইনাস, সে মাইনাসটা আমরা যেহেতু মাইনাসই রাখবো, 0.25 বিয়োগ করলে আমাদের আসছে 0.51 পজিটিভ। যেহেতু ভ্যালুটা পজিটিভ ধনাত্মক দিকে, তাই বিক্রিয়াটি কি ঘটবে, স্পন্টেনিয়াসলি ঘটবে এবং তখন পাত্রটি ক্ষয় হবে আর তখন দ্রবণটি রাখা যাবে না। ওকে, আমরা এখন যেটা শিখবো সেটা নান্স সমীকরণ। নান্স সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই সমীকরণ দিয়ে ম্যাথ আসবে, লিখে রাখতে পারো। এই চ্যাপ্টারে যদি কোশ্চেন আসে, যদি ম্যাথ আসে, এই অঙ্ক দিয়ে ম্যাথ আসবে। আসলে নান্স সমীকরণ বিষয়টা কি, আমরা যখন এই দ্রবণগুলো নেই সব কিছু প্রমাণ অবস্থায় নেই, সেজন্য এখানে সব নট দেওয়া থাকে, ই নট সব প্রমাণ অবস্থায়, 25°C তাপমাত্রা 1 মোলার ঘনমাত্রা। কিন্তু যদি সেটা 25°C তাপমাত্রার মানে বিষয়টা ঘনমাত্রা যদি পরিবর্তিত থাকে, মানে প্রমাণ অবস্থায় না থাকে, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রটা কি, নান্স সমীকরণটা কি, ই সেল, এটা যে কোনো তাপমাত্রা যে কোনো ঘনমাত্রার জন্য, ই সেল ইকুয়াল টু ই নট সেল, মানে ওই একই জিনিস লিখতে হবে, মাইনাস আরটি বাই এনএফ লন প্রোডাক্ট আয়নের ঘনমাত্রা বাই রিয়েক্ট্যান্ট আয়নের ঘনমাত্রা। এটা মনে রাখতে হবে কি, প্রোডাক্ট আয়নের ঘনমাত্রা বাই রিয়েক্ট্যান্ট আয়নের ঘনমাত্রা। এখানে এনটা হলো কতগুলো ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয়, আর আয়ন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনটা প্রোডাক্ট আয়ন কোনটা রিয়েক্ট্যান্ট আয়ন। ওকে, আরেকটা জিনিস হলো, যদি রিয়েক্ট্যান্ট আয়নের উপর কাছে সহগ থাকে তাহলে সহগটা সূচক হয়ে যাবে, মাথায় রেখো। আমি যদি লিখি জিঙ্ক প্লাস সিলভার আয়ন, জিঙ্ক 2 আয়ন প্লাস সিলভার। ওকে, সিলভারের যোজনী আমরা 1 জানি, তাহলে আমি যদি এখন সমতা করি, এখানে কত দিব, 2 দিব।
এখন তোমরা একটু চিন্তা করো যে এ 2টা ইলেকট্রন ত্যাগ করে আর এ 2টা ইলেকট্রন গ্রহণ করে। এইটা তাহলে কি প্রোডাক্টে আছে না রিয়েক্টেন্টে আছে? অবশ্যই রিয়েক্টেন্টে আছে, তার মানে এটা হবে কি রিয়েক্টেন্টের ঘনমাত্রা, আমাকে ঘনমাত্রা বসাতে হবে। এটা জিঙ্ক মানে কি প্রোডাক্টের ঘনমাত্রা। সো এটার যদি আমি ভ্যালুটা বসাই, এখানে ইলেকট্রন কয়টা আদান প্রদান হচ্ছে? 2টা, তাহলে এন এর ভ্যালু হবে 2 আর বাকি সব কিছু নর্মাল, তাহলে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই 2 ইন্টু এফ। এফের ভ্যালু তোমরা জানো লন, আমরা লিখব জিঙ্ক 2 আয়ন, এটা কিন্তু স্কোয়ার না, আর এখানে সিলভার 2 আয়ন, তার উপরে স্কোয়ার। কেন এখানে সহগ 2 আছে সেটা সূচকে চলে যায়, এই কারণে। তোমরা সবাই জানো অধ্যায় 4-এ আমরা এই ধরনের কেপিকেসি সূত্রের মধ্যে পড়েছিলাম, সহগ যা থাকবে সেটা সূচক হয়ে যায়। ওকে, আমরা সমীকরণটা শিখলাম। আমরা নেক্সট দিন কিছু ম্যাথ শিখবো, ম্যাথ শিখে আমাদের অনেকখানি শেষ হয়ে যাবে, আমি কিছু প্রবলেম তোমাদের দিয়ে দিব তখন। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন আমরা আরও কিছু করব, আরও কিছু ম্যাথ করব, আরও কিছু প্রবলেম সলভ করব। সবাইকে ধন্যবাদ, বাসায় ভালো করে পড়াশোনা করো।